আসসালামু আলাইকুম। ষষ্ঠ আর্টিকেল রাইটিং ক্লাস ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকের ক্লাস ভিডিওতে আমরা শিখব ওয়েবসাইট ছাড়া অন্য কোথাও আর্টিকেল লিখে রাখা, তারপর আর্টিকেল লেখার সময় তথ্য কোথায় পাবো, স্ক্রিনশট নেওয়ার নিয়ম, ইমেজ সোর্স লিঙ্ক করে ছবি যুক্ত করা, তারপরে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স ইমেজ, তারপরে ফিচার ইমেজ বানানোর নিয়ম। তো চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা দেখব ওয়েবসাইট ছাড়া অন্য কোথাও আর্টিকেল লিখে রাখা। তো ওয়েবসাইট ছাড়া অন্য কোথাও আর্টিকেল লিখে রাখা যাবে না। এখানে বিস্তারিত বর্ণনা করা আছে, আপনারা এটা পড়ে নিবেন। তাও আমি হালকা করে একটু বোঝায় দিচ্ছি। ওয়েবসাইট ছাড়া অন্য কোথাও আর্টিকেল লিখা যাবে না, কারণ আপনি ধরেন মোবাইল ফোনের নোটপ্যাডে অথবা মাইক্রোসফট ওয়ার্ডের মতো বড় বড় প্রোগ্রামে যখন আপনার আর্টিকেলটা লিখে রাখবেন, তখন সেখানকার কিছু ফরম্যাটিংও ওখানে থেকে যাবে। তো ধরুন আপনি মাইক্রোসফট ওয়ার্ডে একটি আর্টিকেল লিখে রাখলেন, ওটি পরবর্তীতে কপি করে এনে আমাদের ওয়েবসাইট ড্যাশবোর্ডে, অর্থাৎ আপনারা যেখানে আর্টিকেল লিখেন ওইখানে পেস্ট করলেন। তো ওইখানে পেস্ট করার সময় আপনারা দেখবেন কিছু এক্সট্রা ফরম্যাটিং আর্টিকেলের মধ্যে থেকে যায়। তো যখন এই এক্সট্রা ফরম্যাটিং আর্টিকেলের মধ্যে থেকে যাবে, তখন ওইটা ওয়েবসাইটের থিমের সাথে সেট খাবে না, অর্থাৎ ওয়েবসাইট ডিজাইনের সাথে সেট খাবে না এবং সেটা দেখতে অনেক খারাপ দেখাবে। এই জন্য আপনারা অন্য কোথা থেকে লিখে রেখে পরবর্তীতে সেইটা কপি করে এনে ড্যাশবোর্ডে পেস্ট করবেন না। আপনারা সবসময় আর্টিকেল ড্যাশবোর্ডে গিয়ে লিখবেন, না হলে সকল ধরনের ফরম্যাটিং ওইখানে চলে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আর আপনাদের আরেকবার আমি এই বিষয়ে সতর্ক করে দিচ্ছি যে অন্য কোথাও আর্টিকেল লিখে রাখা যাবে না। আপনারা ড্যাশবোর্ডে গিয়ে আর্টিকেল লিখবেন। তো ধরুন আপনি অন্য কোথাও থেকে আর্টিকেল লিখে আনলেন। তো সেটার ক্ষেত্রে ফরম্যাটিং কিছু কমানো যায়। ওই সকল বিষয় জানার পরেও কিছু এক্সট্রা ফরম্যাটিং থেকে যায়। তো আপনাদের সাজেস্ট করব আপনারা সবসময় ড্যাশবোর্ডে গিয়েই আর্টিকেল লিখবেন। তো পরবর্তী স্টেপে বলা হয়েছে আর্টিকেল লেখার সময় তথ্য কোথায় পাবো? আচ্ছা, এই বিষয়টা সবাই আমাকে জিজ্ঞেস করছেন। তো এটার উত্তর আজকে আমি দিচ্ছি। এখানে ওপরে কিছু বিবরণ দেওয়া আছে, এইগুলা আপনারা পরবর্তীতে নিজে নিজে পড়ে নিবেন। এত কিছু তো পড়ে শোনানো সম্ভব হয় না, আপনারা পড়ে নিবেন। আচ্ছা, কয়েকটি ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে বেটার পোস্ট বা বেটার আর্টিকেল লিখতে হবে। আচ্ছা, ধরুন আপনি নিমপাতার উপকারিতা সম্পর্কে একটা আর্টিকেল লিখতেছেন। তো এই টপিকের উপরে গুগলে অলরেডি অনেকগুলো আর্টিকেল রয়েছে। তো সেই সকল আর্টিকেল থেকে আপনি ধারণা নিয়ে, ধরুন একটি আর্টিকেল আপনি পড়লেন, পড়ার পর ধারণা নিলেন। ধারণা নেওয়ার পর সেই আর্টিকেল সম্পর্কে আপনি নিজের মতো ভাব অনুবাদ করে লিখলেন। ভাব অনুবাদ বলতে এখানে একটি আর্টিকেল পড়ে নিজের মতো উপস্থাপন করাকে বোঝানো হয়েছে। একটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝাই। ধরুন আপনার একজন বন্ধু একই ক্লাসে পড়ে, আপনিও সেই ক্লাসেই পড়েন। তো একটি রচনা আপনার বন্ধু মুখস্থ করে, আপনিও সেই একই রচনা মুখস্থ করেন। কিন্তু আপনারা ২ জন যখন পরীক্ষা দিতে যাবেন, একই রচনা ২ জন লিখবেন, কিন্তু ২ জনেরটা আলাদা হবে এবং ২ জনে আলাদা, আলাদা মার্ক পাবেন। কারণ ২ জনের উপস্থাপন করার ধরনটা আলাদা। একই টপিকের ওপরই আপনার রচনাটা লিখতে হচ্ছে, কিন্তু ২ জনের ভাব অনুবাদ করার ক্যাপাসিটিটা আলাদা। এইজন্য আপনারা অন্য ওয়েবসাইট থেকে আর্টিকেল ডিটেইলস নিয়ে পড়ে নিজের মতো ভাব অনুবাদ করে লিখবেন। তারপর পরবর্তীতে কি বলা হয়েছে? আর্টিকেল লেখার সময় কৃত্রিম বুদ্ধিমত্তা ভুলেও ব্যবহার করা যাবে না। তো
এখানে অনেকে কি করেন আর্টিকেল লেখার ক্ষেত্রে একটা টপিক দেওয়া হয় আপনাদেরকে। সেই টপিক অনুযায়ী আপনি ChatGPT-তে যান। ChatGPT-তে যাওয়ার পর সেটা মানে পেস্ট করেন। পেস্ট করার পর ChatGPT থেকে একটা আর্টিকেল লিখে নিয়ে চলে আসেন। তো এইভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা কৃত্রিম বুদ্ধিমত্তা এভাবে ব্যবহার করা যাবে না। আপনি এটা একবারে অ্যালার্ট মানে হচ্ছে আপনি যদি আপনার আর্টিকেলের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা যেমন ChatGPT ব্যবহার করেন তাহলে আপনার আর্টিকেলটি তো গুগল থেকে রিমুভ হয়ে যাবে এবং আপনার ওয়েবসাইটটি একেবারে ডাউন হয়ে যাবে এবং গুগল থেকে রিমুভ করে দেওয়া হবে, গুগল থেকে ব্লক করে দেওয়া হবে। এইজন্য আপনাদের আমি বারবার বলতেছি আপনারা ভুলেও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করতে পারবেন না। ব্যবহার করলে কিন্তু ওয়েবসাইটের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তো এটা আমি আপনাদের বারবার নিষেধ করছি। তো পরবর্তীতে বলা হয়েছে প্রয়োজনে YouTube থেকে ধারণা নিয়ে লিখতে পারেন। ধরুন আপনি এমন একটা টপিকের উপর আর্টিকেল লিখতেছেন যেটির সম্পর্কে কোনো ধরনের আর্টিকেল গুগলে নাই। তাহলে আপনি কি করবেন? YouTube এ সার্চ করবেন। YouTube এ সার্চ করার পর কিছু ভিডিও দেখে ধারণা নিয়ে তারপর নিজে ভাব অনুবাদ করে লিখবেন। অন্য ওয়েবসাইট থেকে আপনি এক লাইনও কপি করবেন না। এক লাইন অথবা এক লাইনের কিছু ওয়ার্ড কপি করা যাবে না। যদি আপনি কপি করেন তাহলে সেটা আমরা ধরে ফেলবো। কারণ হচ্ছে আমাদের কিছু নির্দিষ্ট পেইড টুল ব্যবহার করি আমরা যেগুলোর মাধ্যমে আপনারা যখন আর্টিকেলটি লিখে দেন তখন আমরা ওখানে আর্টিকেলটি চেক করি যে ওটা কোনো ওয়েবসাইট থেকে কপি করা হয়েছে কিনা। যদি কোনো ওয়েবসাইট থেকে কপি করেন তাহলে আমরা ওটা ধরে ফেলবো। এইজন্য আপনাদের কপি করা যাবে না। ভুলেও অন্য কোনো ওয়েবসাইট থেকে হুবহু কপি করবেন না। তারপর কি বলেছে? অন্য একটি ওয়েবসাইটের পোস্ট কপি করে এনে এদিক ওদিক করে লিখা যাবে না। তো ধরুন এই বিষয়টা বোঝাই আপনাদেরকে। যেমন আপনি একটি ওয়েবসাইট থেকে কপি করে আনলেন। এখানে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হলো। তো এই লাইনটা ধরেন আপনি কপি করে আনলেন। কপি করে আনার পর আপনার ড্যাশবোর্ডে পেস্ট করলেন। পেস্ট করার পর আপনি এই কথাটাকে ঘুরিয়ে পেঁচিয়ে লিখলেন। ধরুন একই কথা কিন্তু শব্দটাকে এদিক ওদিক করে লিখলেন। যেমন এখনটাকে এখানে বাদ দিয়ে দিলেন। বাদ দিয়ে লিখলেন যে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক হলো বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। তো একই কথা হলো কিন্তু আপনি এই বাংলাদেশ ব্যাংক এই কথাটাকে সামনে নিয়ে আসলেন আর বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক এই কথাটাকে পিছনে নিয়ে আসলেন। একই সেন্টেন্স কিন্তু কিছু ওয়ার্ড এদিকে ওদিক করে লেখা। তো এইভাবে লেখা যাবে না। এইভাবে লিখলে গুগলের বট সেই লেখাটাকে ধরে ফেলবে এবং আর্টিকেল সহ ওয়েবসাইটকে ব্যান করে দিবে। সোজা ভাষায় ওয়েবসাইটটিকে ব্লক করে দিবে, রিমুভ করে দিবে এবং আর্টিকেলটিকে রিমুভ করে দিবে। সোজা ভাষায় বলতে গেলে। তো পরবর্তীতে বলা হয়েছে সম্পূর্ণ পোস্টটি পড়ে নিজের মতো করে অনুবাদ করে লিখতে হবে। আচ্ছা, ধরুন আপনি একটি টপিকের ওপর আর্টিকেল লিখতেছেন। সেই টপিকের ওপরে অলরেডি গুগলে অনেকগুলো আর্টিকেল আছে। তো আপনি অন্যান্য ওয়েবসাইটে গিয়ে আর্টিকেলগুলো পড়লেন। পড়ার পর নিজে ভাব অনুবাদ করে, সম্পূর্ণ নিজে ভাব অনুবাদ করে নিজের মতো করে লিখবেন। ভুলেও কপি করবেন না। তারপর মেশিন ট্রান্সলেট করা যাবে না। তারপর এখানে কি বলেছে? গুগল ট্রান্সলেট ব্যবহার করে ইংরেজি পোস্ট বাংলাতে রূপান্তর এবং বাংলা পোস্ট ইংরেজিতে রূপান্তর করা যাবে না। আচ্ছা, অনেকে কি করেন ধরুন নিম পাতা সম্পর্কে ইংরেজিতেও একটা আর্টিকেল আছে, বাংলাতেও একটা আর্টিকেল আছে। তো অনেকে কি করে যে যেই নিম পাতা সম্পর্কে যে ইংলিশে যে আর্টিকেলটা আছে সেটি বাংলাতে রূপান্তর করে। ইংলিশ আর্টিকেল কপি করে এনে গুগল ট্রান্সলেট ব্যবহার করে। গুগল ট্রান্সলেট ব্যবহার করে সেটিকে বাংলাতে রূপান্তর করে। তো এটি ভুলেও করা যাবে না। আপনি ইংরেজি আর্টিকেল অন্য কোনো ওয়েবসাইট থেকে কপি করে আনার পর গুগল ট্রান্সলেট ব্যবহার করে যে বাংলাতে রূপান্তর করবেন, এটা করা যাবে না। গুগলের বট এটা ধরে নেয় এবং আপনি যদি এটা করেন তাহলে আমরা যেসব পেইড টুল ইউজ করি সেসবের মাধ্যমেও আমরা ধরে ফেলবো। তো এসব ব্যবহার করা যাবে না। যখনই আপনি ইংরেজি আর্টিকেলকে বাংলাতে রূপান্তর করে লিখবেন,
লিখার পর ওয়েবসাইটে পাবলিশ করবেন। তার কিছুদিন পরেই সেই আর্টিকেলটিকে Google রিমুভ করে দিবে এবং সেই আর্টিকেলের জন্য আপনার ওয়েবসাইটটি ব্লক এবং রিমুভ করে দিবে। এইজন্য অনেক সতর্ক থাকবেন। এখানে আপনি এই যে আর্টিকেল লিখার জন্য তথ্য কোথায় পাবেন? এই বিষয়টা বা এই সেকশনটাতে যেই কথাগুলো লিখা আছে এটি অত্যন্ত পালনীয়। কারণ এই সকল কথাগুলোকে যদি আপনি ভঙ্গ করেন তাহলে আপনার ওয়েবসাইট Google থেকে রিমুভ হয়ে যাবে এবং Google থেকে ব্যান হয়ে যাবে। তো মৌলিক তথ্য এক্সচেঞ্জ করে লেখা বা মৌলিক তথ্যটা ঠিক রেখে লেখা। তো ধরুন নিমপাতাতে একটি রাসায়নিক উপাদান আছে। ধরুন নিমপাতাতে একটি স্পেসিফিক রাসায়নিক উপাদান আছে যেটি সকল জাতের নিমপাতার গাছে এটি থাকে রাসায়নিক উপাদানটা। তো আপনি তো এখন চাইলে সেই রাসায়নিক উপাদানটাকে চেঞ্জ করতে পারবেন না। কারণ সেটি হচ্ছে মৌলিক তথ্য। তো আপনি যেমন রাসায়নিক কিছু সংকেত বা রাসায়নিক কিছু নাম, কিছু বৈজ্ঞানিক নাম এসব তো কিছু চেঞ্জ করতে পারবেন না। কারণ এসব হচ্ছে মৌলিক তথ্য। তো মৌলিক তথ্য যেহেতু আপনি চেঞ্জ করতে পারবেন না, তো মৌলিক তথ্য দেওয়ার সময় যেই তথ্যটা থাকবে সেটিই ব্যবহার করবেন। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই যেমন নিম পাতাতে ধরুন আ ভিটামিন সি আছে। ধরুন নিম পাতাতে ভিটামিন সি আছে বা যেকোনো ধরনের রাসায়নিক উপাদান আছে বা যেকোনো ধরনের ভিটামিন নিম পাতাতে আছে। তো এই মৌলিক তথ্যটা কিন্তু এক্সচেঞ্জ করা যাবে না। তো যে সকল কিওয়ার্ডে আপনার হচ্ছে মৌলিক তথ্য থাকবে, সে সকল মৌলিক তথ্য যেমন আপনার নিম পাতাতে এই ভিটামিনটি আছে, এই সকল বিষয় চেঞ্জ করে লিখা যাবে না। অর্থাৎ মৌলিক তথ্য, যেই তথ্যটি কোনোদিনও পরিবর্তন হবে না, সেই তথ্যটিকে ওইভাবেই রেখে দিতে হবে, কোনো পরিবর্তন করা যাবে না বা কোনো মিথ্যা তথ্য ছড়ানো যাবে না। আচ্ছা, পরবর্তী স্টেপে বলেছে স্ক্রিনশট নেওয়ার নিয়ম। আচ্ছা, স্ক্রিনশট নেওয়ার নিয়ম সম্পর্কে এখানে একটি পোস্ট আছে। তো এটা আপনারা সবাই পড়ে নিবেন। এখন তো বিস্তারিত জানা সম্ভব না বা বলাও সম্ভব না। আপনারা এটা পড়ে নিবেন, পড়লেই তাহলে বুঝতে পারবেন। তো এখানে দেখুন, আমি তাও কিছু বিষয়গুলো আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখুন, এখানে একটি স্ক্রিনশট আছে। এই যে লাল মার্ক করা এই যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন? তো এটা হচ্ছে স্ক্রিনশটের অবশিষ্ট অংশ বা অতিরিক্ত অংশ। স্ক্রিনশটের এই অতিরিক্ত অংশ বা অপ্রয়োজনীয় অংশ। তো স্ক্রিনশট আর্টিকেলে স্ক্রিনশট ব্যবহার করার সময় আপনি এই যে অতিরিক্ত যেই ছবিগুলো আছে এইগুলো ব্যবহার করবেন না। যেমন দেখুন এই স্ক্রিনশটটা কিন্তু সেরকম ভালো লাগছে না, প্রফেশনাল মনে হচ্ছে না। কিন্তু আপনারা যদি এই নিচের স্ক্রিনশটটা দেখেন, নিচের স্ক্রিনশটে দেখেন অতিরিক্ত কোনো অংশ কিন্তু নাই। এখানে অতিরিক্ত কোনো অংশ নেই নিচের স্ক্রিনশটটাকে। তাই আপনারা স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রে যে অতিরিক্ত অংশগুলো থাকবে সে সকল ক্রপড করে নিবেন বা কেটে ফেলে দিবেন। তাহলে স্ক্রিনশট নিতে বা স্ক্রিনশট দেখতে অনেক ভালো হয়। তো এখানে বিস্তারিত লিখা আছে, এগুলো আপনারা পড়ে নিবেন। তো পরবর্তীতে আছে ইমেজে সোর্স লিঙ্ক করে ছবি যুক্ত করা। আচ্ছা, ইমেজে সোর্স লিঙ্ক দিয়ে ছবি যুক্ত করা। আচ্ছা, অনেকে কি করেন যখন ইমেজটা আপলোড করতে হয়, ইমেজ আপলোড করার সময় এখানে দেখুন বাই ইউআরএল। তো আপনাদের প্র্যাকটিক্যালি জিনিসটা আমি দেখাই একটু। আচ্ছা দেখুন, এখন প্র্যাকটিক্যালি জিনিসটা দেখাচ্ছি দেখেন। এখানে দেখুন
কম্পিউটার লেখা আছে, আপলোড ফ্রম কম্পিউটার এবং বাই ইউআরএল। অনেকে কি করে যে বাই ইউআরএল ব্যবহার করে, অর্থাৎ কোনো একটা ইমেজের লিঙ্ক কপি করে আনে। অন্য ওয়েবসাইট থেকে কোনো একটা ইমেজের লিঙ্ক কপি করে এনে বাই ইউআরএল সেকশনে বসিয়ে দেয়। কিন্তু এটা করা ঠিক হবে না এবং এটা করা একেবারে নিষিদ্ধ। কারণ আপনি যখন বাই ইউআরএল ব্যবহার করবেন তখন এটা কপি হবে। অন্য ওয়েবসাইটের ছবিকে কপি করা হবে। সবসময় আপনি এই যে আপলোড ফ্রম কম্পিউটার এইটা ব্যবহার করবেন এবং কম্পিউটার থেকে ইমেজটি আপলোড করবেন। কারণ আপনি যখন বাই ইউআরএল ব্যবহার করবেন তখন মেইন ওয়েবসাইট থেকে, অর্থাৎ যেই ওয়েবসাইট থেকে আপনি ইমেজটা বা ইমেজের লিঙ্কটা কপি করে আনছেন, তো সেইটা যখন আপনি আপনার ওয়েবসাইটে রাখবেন তখন মেইন ওয়েবসাইট থেকে, আগের ওয়েবসাইট থেকে যখন সেটা রিমুভ করে দেওয়া হবে তখন আপনার ওয়েবসাইট থেকে সেটা অটোমেটিক্যালিও রিমুভ হয়ে যাবে। তাই জন্য সবসময় আপলোড ফ্রম কম্পিউটার ব্যবহার করবেন। বাই ইউআরএল ব্যবহার করা যাবে না। তো এখানে ই বিস্তারিত বলা আছে। আপনার ইমেজ সোর্স যুক্ত করে কিভাবে বসাবেন এটা আপনারা বিস্তারিত পড়ে নিবেন। আর যা বলার ছিল আপনাদের বলে দিলাম আমি। আচ্ছা, পরবর্তী স্টেপে ক্রিয়েটিভ কমন লাইসেন্স ইমেজ নিতে হবে। অর্থাৎ ধরুন আপনি নিম পাতা সম্পর্কে একটি আর্টিকেল লিখবেন। তো নিম পাতা সম্পর্কে যখন একটি আর্টিকেল লিখবেন, আর্টিকেল লেখার পর কিন্তু আপনার একটা কাঙ্ক্ষিত ফিচার ইমেজ প্রয়োজন হবে। তো ফিচার ইমেজ ন ক তৈরি করার জন্য একটা নিম পাতার ছবি প্রয়োজন হবে। তো সেই ছবিটা আপনি তো Google থেকেই ডাউনলোড করবেন, তাই না? এইজন্য আপনাদের Google থেকে যখন ইমেজটা ডাউনলোড করবেন তখন ক্রিয়েটিভ কমন লাইসেন্স থেকে এইটি ডাউনলোড করে নিতে হবে। তো ক্রিয়েটিভ কমন লাইসেন্স থেকে কিভাবে ইমেজ ডাউনলোড করবেন সেটি আমি দেখাচ্ছি। তো Google এ যেয়ে সার্চ করবেন, যে সম্পর্কে আর্টিকেল লিখছেন সে সম্পর্কে Google এ গিয়ে সার্চ করবেন। সার্চ করার পর এই যে ইমেজ সেকশনে যাবেন। এখানে ইমেজ সেকশন আছে। ইমেজ সেকশনে যাবেন। যাওয়ার পরে উপরের দিকে এখানে দেখতে পাবেন টুলস লিখা আছে, এই যে টুলস। তো টুলস এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন দেখুন নিচের দিকে রাইটস লেখা আছে এই যে এখানে। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন ক্রিয়েটিভ কমন লাইসেন্স, তারপরে হচ্ছে নট ফিল্টার লাইসেন্স, তারপরে আছে হচ্ছে আপনার আদার লাইসেন্স। তো আপনারা সবসময় ক্রিয়েটিভ কমন লাইসেন্স ব্যবহার করবেন। আরেকটা কথা বলে নিই, অনেকে কি করে ক্রিয়েটিভ কমন লাইসেন্স ফিল্টারটা সিলেক্ট করার পর কোনো ছবি খুঁজে পায় না। অর্থাৎ যেই টপিকের ওপর আর্টিকেল লিখছেন সেই টপিকের ওপর কোনো ছবি খুঁজে পায় না। তখন যখন আপনি দেখবেন যে ক্রিয়েটিভ কমন লাইসেন্স সিলেক্ট করার পরেও কোনো ছবি খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন আপনি এই যে আদার লাইসেন্স ব্যবহার করবেন। ভুলেও সর্বপ্রথম আদার লাইসেন্স ব্যবহার করবেন না। প্রথমে ক্রিয়েটিভ কমন লাইসেন্স ব্যবহার করে যদি কোনো ইমেজ পেয়ে যান তাহলে সেটি ডাউনলোড করে নিবেন। আর যদি না পান তাহলে আদার লাইসেন্স পরবর্তীতে ব্যবহার করতে পারেন। তো আমরা ক্রিয়েটিভ কমন লাইসেন্স সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন এখানে অনেকগুলো নিম পাতার ছবি কিন্তু চলে আসছে এখানে। আর ফিল্টারে দেখুন ক্রিয়েটিভ কমন লাইসেন্স আছে কিন্তু, এই যে দেখুন ক্রিয়েটিভ কমন লাইসেন্স এখানে লেখা আছে। তো এখান থেকে আপনি নিজের ইচ্ছা মতো ক্রিয়েটিভ কমন লাইসেন্সের আন্ডারে একটি নিম পাতার ছবি ডাউনলোড করে নেবেন। অনেকে কি করে আবার হচ্ছে এই ছবিগুলো ডাউনলোড করে, দেখুন এই যে এই ছবি ডাউনলোড করে বা এইগুলো ডাউনলোড করে বা এইগুলো ডাউনলোড করে বা ধরুন এইগুলো ডাউনলোড করে। তো এই ছবিগুলো ডাউনলোড করা যাবে না। কারণ এটা হচ্ছে কোনো একটা ওয়েবসাইটের, দেখুন এই ওয়েবসাইটের, তারপরে এই ওয়েবসাইটের একটা ফিচার ইমেজ, ওই ওয়েবসাইটের ইমেজ। তাই জন্য এইগুলো ব্যবহার করা যাবে না। আপনি সবসময় প্লেন অর্থাৎ ক্লিন ইমেজ ব্যবহার করবেন। প্লেন এবং ক্লিন। প্লেন এবং ক্লিন ইমেজগুলো কোনগুলো? দেখুন এখানে এটা নিম পাতার প্লেন ইমেজ। তারপরে এই কর্নারে এইটা নিম পাতার প্লেন ইমেজ। তারপরে এইটা নিম পাতার প্লেন ইমেজ। তো প্রত্যেকটা আর্টিকেলে অর্থাৎ যে আর্টিকেল লিখবেন ওই আর্টিকেলের প্লেন ইমেজ খুঁজে এখানে ডাউনলোড করে নিয়ে তারপর ফিচার ইমেজ বানাবেন। তো
তো আশা করি বুঝতে পেরেছেন যে ক্রিয়েটিভ কমন লাইসেন্স থেকে কিভাবে ইমেজ ডাউনলোড করবেন। পরবর্তী স্টেপে আমরা দেখব ফিচার ইমেজ বানানোর কিছু নিয়ম। তো ফিচার ইমেজ বানানোর নিয়ম আমরা ফিচার ইমেজ ক্লাসে বুঝিয়ে দিয়েছি। এখানে শুধুমাত্র কিছু বিষয় আপনাদেরকে জানিয়ে দেওয়ার দরকার, তাই জানিয়ে দিচ্ছি। তো টাইটেল ও ফিচার ইমেজের টেক্সট যেন ভিন্ন থাকে, ২ টা আলাদা, আলাদা হতে হবে। আচ্ছা, টাইটেল এবং ফিচার ইমেজের টেক্সট কোনটা? আপনাদের দেখাই। ধরুন এই ইমেজটা সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর এই যে গিয়ার আইকন এখানে ক্লিক করলেন। ক্লিক করার পরে এখানে দেখুন এই ইমেজের টাইটেল অর্থাৎ টাইটেল টেক্সট অথবা অল টাইটেল। এখানে দেখুন এখানে যেটা আছে এখানেও এই যে আর্টিকেল টাইটেল, এই যে এটা আর্টিকেল টাইটেল আর এটা ইমেজ টাইটেল। তো আর্টিকেল টাইটেল এবং ইমেজ টাইটেল একই হওয়া যাবে না। ইমেজ টাইটেলে আপনি মেইন ফোকাস কিওয়ার্ডটা বসাবেন। ইমেজ টাইটেলে সবসময় মেইন ফোকাস কিওয়ার্ডগুলো আপনি এখানে বসাবেন। তার পরবর্তীতে কি বলা হয়েছে? চলুন দেখা যাক। তো পরবর্তীতে বলা হয়েছে ইমেজের সমান করে টেক্সট বসাতে হবে। আচ্ছা, ইমেজের সমান করে আমরা বলেই দিলাম যে ওই ইমেজটা মিল রাখা যাবে না, বা ইমেজটা সিলেক্ট করে ওখানে টেক্সটটা বসায় দিবেন। তারপর ইমেজের জলছাপ ব্যবহার করতে হবে। তো আগে আমাদের যখন ফিচার ইমেজ বানাইতে হতো, আগের কথা বলতেছি, তখন জলছাপ ব্যবহার করতে হতো। তো এখন জলছাপ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। যদি জলছাপ ব্যবহার করার প্রয়োজন হয় তাহলে আমি আপনাদের জানিয়ে দিব। তারপর ফিচার ইমেজ মাঝখানে রাখতে হবে অর্থাৎ সেন্টার অ্যালাইনমেন্ট। তো ফিচার ইমেজ মাঝখানে বলতে আপনি এটা অ্যাপ্লাই দেওয়ার পর ইমেজটা সিলেক্ট করার পরে এখানে দেখুন এটা কিন্তু সেন্টার অ্যালাইনমেন্ট আছে, এটাকেই বলে মাঝখানে। তো ফিচার ইমেজ সবসময় আপনি এই সেন্টার অ্যালাইনমেন্টে রাখবেন। তো পরবর্তীতে কি বলা হয়েছে? ফিচার ইমেজে কিওয়ার্ড বসাতে হবে অর্থাৎ আগে আপনাকে যেটা আমি বললাম ফিচার ইমেজে এই যে দেখুন এই যে ফিচার ইমেজের অল টাইটেল বা টাইটেল টেক্সটে আপনার কিওয়ার্ড, এইখানে কিওয়ার্ড বসাতে হবে, মেইন ফোকাস কিওয়ার্ড বসাতে হবে। আচ্ছা, পরবর্তীতে বলা হয়েছে আসল আকার দিতে হবে। তো আসল আকার কোনটা? এই যে ইমেজটা সিলেক্ট করার পর গিয়ার আইকনে গেলাম। আসল আকার বলতে এই যে অরিজিনাল সাইজ। আপনার ইমেজটা যদি মিডিয়াম সাইজ বা স্মল সাইজে থাকে সমস্যা নাই। আপনি এখানে অল টাইটেল বা টেক্সট টাইটেলটা লেখার পর অরিজিনাল সাইজটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখান থেকে এই যে আপডেট বাটনে ক্লিক করবেন। আচ্ছা, পরবর্তী স্টেপে কি বলা হয়েছে? টাইটেল এবং ফিচার ইমেজের টেক্সট ডিফারেন্ট হতে হবে অর্থাৎ আলাদা, আলাদা। এই যে প্রথমে আমি যেটা বললাম টাইটেল এবং ফিচার ইমেজের টেক্সট আলাদা, আলাদা হতে হবে ওইটাই। তারপর অন্য কেউ কপি করতে পারে এমন ইমেজের জলছাপ ব্যবহার করতে হবে। আচ্ছা, যখন কোনো ওয়েবসাইটের ইমেজগুলো কপি হওয়ার সম্ভাবনা থাকে তখন সেই ইমেজে বা ফিচার ইমেজে জলছাপ ব্যবহার করতে হয়। এখন কোনো ইমেজে বা ফিচার ইমেজে যদি জলছাপ ব্যবহার করতে হয় তাহলে সেটি আমি আপনাদের জানিয়ে দিব পরবর্তীতে। তারপরে এখানে কি বলা হয়েছে? ক্যালেন্ডারের পোস্ট বাদে ফিচার ইমেজে সাল ব্যবহার করা যাবে না। অর্থাৎ আপনি কোনো ফিচার ইমেজে ওই যে ফিচার ইমেজ টেক্সটে সাল ব্যবহার করবেন না। কোনো ফিচার ইমেজে সাল ব্যবহার করা যাবে না। শুধুমাত্র ক্যালেন্ডার পোস্টের ক্ষেত্রে সাল ব্যবহার করতে পারেন। কিন্তু সাল ব্যবহার করাই উচিত। মানে কোনো ফিচার ইমেজে সাল ব্যবহার করা যাবে না। তারপরে ক্রিয়েটিভ কমন লাইসেন্স থেকে ইমেজ ডাউনলোড করে নিতে হবে। অর্থাৎ প্রথমে আপনাকে আমি যেটা বললাম, কোনো ইমেজ ফিচার ইমেজের মধ্যে বসাতে হলে সেটা আগে ক্রিয়েটিভ কমন লাইসেন্স থেকে ডাউনলোড করে নিবেন। তো ক্রিয়েটিভ কমন লাইসেন্সে যদি প্লেন ইমেজ না থাকে তাহলে আদার লাইসেন্স থেকে ডাউনলোড করে নিবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের মতো এ পর্যন্তই। আপনাদের আর্টিকেল রাইটিং সম্পর্কে যত যা বিষয় জানার ছিল সবকিছুই এখান থেকে শেষ হয়ে গেল। এখন আপনি চাইলে আর্টিকেল লেখা শুরু করতে পারেন এবং পরবর্তীতে যে ২ টি বা ৩ টি বা ৪ টি পরবর্তীতে যেই ক্লাস ভিডিওগুলো আছে সেগুলো কমপ্লিট করার পর আপনি একটি টেক্সট ওয়ার্ক বা আর্টিকেল লেখা শুরু করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।